আজকে তোমাদের শুরু করছি সেট তথ্য প্রথম চ্যাপ্টারটা একদম বইয়ের। তাহলে সেট কাকে বলে? তাহলে সেট বলতে বোঝায় কিছু বস্তু সমূহের সংকলন বা সমষ্টি। সেটা কি কি কন্ডিশন মেনে চললে সেট হবে? ফার্স্ট কন্ডিশন হলো সংকলনটি সবসময় সুসংজ্ঞাত হতে হবে। 2 নাম্বার, সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হতে হবে। 3 নাম্বার, সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ হয়। তাহলে এই জিনিসগুলো কি বলছে আমি একটা উদাহরণ দিয়ে তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। তাহলে সেটকে আমরা সবসময় দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। যেমন আমি কিছু সংখ্যা লিখলাম 1 2 3 4, ঠিক আছে? তাহলে 1 2 3 4 এটাকে যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটে লিখি তাহলে এটাই হয়ে গেল একটা সেট। তাহলে প্রথম যে শর্তটা বলেছিল সংকলনটি সুসংজ্ঞাত হয়, তার মানে এমন কিছু একটা নিয়ম থাকবে যার দ্বারা এই সেটের ভিতরে কি কি সংখ্যা বা কি কি বস্তু হবে সেগুলো যেন আমরা বুঝতে পারি। সেখানে এক বা একাধিক নিয়ম থাকতে পারে। তাহলে এখানে একটাই নিয়ম আছে যে প্রথম চারটে স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে, এটা 1 2 3 4, এই চারটে স্বাভাবিক সংখ্যা দেওয়া আছে। 2 নাম্বার বলা আছে সংকলনের অন্তর্গত যে কোনো দুটি বস্তু পরস্পর ভিন্ন হয়। তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা চারটে বস্তু আছে, 1 2 3 4, চারটে বস্তু সবগুলো ভিন্ন, কারণ 1 এখানে 1-এর সাথে আর কারো মিল নেই, 2 2 আর অন্য কিছু নেই, 3 4, তাহলে চারটে যে বস্তু আছে চারটে বস্তু কি পরস্পর ভিন্ন। 3 নাম্বার বলেছে সংকলনের অন্তর্গত বস্তুগুলি ক্রম নিরপেক্ষ। তার মানে এই যে একটা সংকলন দেওয়া আছে এটাকে আমরা ছোট থেকে বড় সাজিয়েছি। আমরা যদি চাইতাম এটাকে 2 3 4 1 এইভাবেও লিখতে পারতাম। তার মানে এটা আমরা যেখান থেকে শুরু করি না কেন একদম 1 থেকে শুরু করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। 1 2 3 4 লিখলেও যা হবে, 2 3 4 1 লিখলেও সেই একই জিনিস হবে, 4 1 3 2 লিখলেই একই রকম হবে। তার মানে আমরা এটা যে কোনো অর্ডারে লিখতে পারি, ছোট থেকে বড়, বড় থেকে ছোট বা ছোট বড় মিক্সড করে, তাতে আমাদের কিছু যায় আসে না। তাহলে একটা সেট বলতে তিনটে জিনিস আমার মাথায় রাখতে হবে। কিছু বস্তুসমূহের কালেকশন বা সমষ্টি, সেই বস্তুগুলোকে অবশ্যই আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে বস্তুগুলো পাবো কি করে না, কিছু নিয়ম, নির্দিষ্ট নিয়ম দেওয়া থাকবে, সেখানে এক বা একাধিক নিয়ম থাকতে পারে। 2 নাম্বার, যে বস্তুগুলো নেব কখনোই যেন দুটো বস্তু একই রকম না হয়, মানে একই বস্তু যেন না থাকে। তাহলে সব বস্তুগুলো কি হবে, আলাদা আলাদা হবে। যেমন 1 যদি থাকে তাহলে আর অন্য কোনো বস্তু 1 নেওয়া যাবে না, 2 যদি থাকে তাহলে 2 একটাই থাকবে এরকম। আর 3 নাম্বার, যে বস্তুগুলো থাকবে সেগুলো যে কোনো ক্রমে থাকতে পারে। তার মানে ছোট থেকে বড় থাকতে পারে, বড় থেকে ছোট, বা যে কোনোভাবে থাকতে পারে। তাহলে এটাকেই সেট বলা হচ্ছে। আরও আমরা উদাহরণ দিতে পারি, যেমন 5 10 15 20, এটাও একটা সেট। এখানে কি নিয়মে আছে না, প্রত্যেকটা বস্তুর সাথে সাথে 5 যোগ করে নতুন বস্তু একটা তৈরি হচ্ছে। তাহলে এরকম চারটে বস্তু দেওয়া আছে, 5 10 15 20। তাহলে এই সংকলনটাও কি সুসংগত, একটা নির্দিষ্ট নিয়মে আছে। এখানকার সব বস্তুগুলো কি পরস্পর ভিন্ন, আর এখানেও আমরা যে কোনো অর্ডারে নিতে পারি। তাহলে এটাও একটা সেট। তাহলে এখানে সেটের ভিতরে তিনটে বস্তু থাকতে পারে, একটা থাকতে পারে, চারটে থাকতে পারে, 10টা থাকতে পারে, অসীম সংখ্যকও থাকতে পারে। তাহলে সেটের বস্তু সংখ্যা অনুসারে আমরা বিভিন্ন রকম ভাগ করতে পারি, সেগুলো বিষয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে ফার্স্টে সেটের সংজ্ঞাটা বলা হলো। এবার একটা সেটকে আমরা দুভাবে লিখতে পারি। তাহলে দুটো পদ্ধতি আছে, ফার্স্ট হচ্ছে রস্টার পদ্ধতি, সেকেন্ড হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। তাহলে প্রথম যেটা হচ্ছে সেট সমূহের উপস্থাপনা। তাহলে দুটো পদ্ধতিতে আমরা লিখতে পারি। ফার্স্টেরটা যেটা বলছি সেটা বলা হয় রস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতি। তাহলে রস্টার বা ছক বন্দীকরণ পদ্ধতিটা কি?
যে পদ্ধতিতে কোনো সেটের প্রত্যেকটি উপাদানকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। তার মানে এখানে প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা বস্তুকে আমরা বলে দেব সেটের মধ্যে কি কি আছে, যে প্রথমে কি বস্তু আছে, দ্বিতীয়তে কি আছে, তৃতীয় কি আছে, চতুর্থ কি আছে, যা বস্তু থাকবে সেগুলো আমরা সব বলে দেব। যেমন আমরা একটা উদাহরণ যেমন আগে দিয়েছিলাম 1 2 3, তাহলে এই যে সেটটা লিখলাম এটা হলো রোস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতিতে লেখা। এখানে তিনটে বস্তু আছে 1 2 3, তাহলে এই তিনটে বস্তুকে আমাদের বলে দেওয়া হয়েছে। তার অন্যভাবে আমরা লিখতে পারি শুধু যদি 1 নেই তাহলে এখানে একটা বস্তু আছে সেটাকেও বলে দেওয়া হয়েছে। তাহলে রোস্টার পদ্ধতি বা ছকবন্দীকরণ পদ্ধতিতে আমাদের প্রত্যেকটা বস্তুকে কি করা হবে, বলে দেওয়া হবে। আরেকটা জিনিস মাথায় রাখবে যে সেটকে সবসময় ক্যাপিটাল অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। যেমন এই সেটটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি, বা ক্যাপিটাল বি দ্বারা প্রকাশ করতে পারি, বা ক্যাপিটাল সি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এটা একটু লিখে নেবে যে সেটকে সবসময় ইংরেজি ক্যাপিটাল অক্ষর দ্বারা লেখা হয়। ক্যাপিটাল লেটার দ্বারা লেখা হয় এবং সেটের বস্তুসমূহকে সব সময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয়, দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখা হয়। যেমন আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে এ একটা সেট নিলাম, এই সেটের মধ্যে কি আছে 1 0 7 9 11। তাহলে দেখো এই যে সেটটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখেছি এই পুরো সেটটাকে আমরা ইংরেজি অক্ষর এ দ্বারা প্রকাশ করলাম। আর এই সেটের বস্তুগুলো, এখানে বস্তুগুলো কি কি 1 0 7 9 11, এগুলো হলো সেটের বস্তু বা উপাদান বলা হয় বা পদ বলা হয়। এগুলোকে আমরা কি করব, সবসময় এরকম সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাহলে 1 হলো এ সেটের একটি উপাদান বা পদ। তাহলে 1 হলো এ সেটের একটি উপাদান বা পদ। একইভাবে আমরা বলতে পারি 0 হলো এ সেটের একটি উপাদান বা পদ, 7 হলো এ সেটের একটি উপাদান বা পদ, 9 হলো এ সেটের একটি উপাদান বা পদ। তাহলে কোনো উপাদান যদি এ সেটে থাকে তাহলে আমরা সেটাকে কিভাবে লিখি, 1 belongs to এ, একটা চিহ্ন দ্বারা লিখি, এই চিহ্নটাকে বলা হয় belongs to বা অন্তর্ভুক্ত। তাহলে এই চিহ্নটাকে বলা হয় belongs to বা অন্তর্ভুক্ত। তাহলে 1টা এ সেটে আছে তাই আমরা এটাকে লিখতে পারি 1 belongs to 2। যেমন 0টাও এ সেটে আছে তাহলে আমরা লিখতে পারি 0 belongs to এ। যেমন 7টাও আছে তাহলে 7 belongs to এ লেখা যেতে পারে। 9 আছে তাহলে 9 belongs to এ লেখা যেতে পারে। 11 আছে তাহলে 11 belongs to এ লেখা যেতে পারে। এই কটা উপাদান এ সেটের মধ্যে আছে, তাহলে আমরা যে উপাদানগুলো আছে সেগুলোর জন্য আমরা এরকম belongs to চিহ্নটা ব্যবহার করি। আর ধরো যদি কোনো উপাদান না থাকে, যেমন 2 উপাদানটা এ সেটের মধ্যে নাই, তাহলে এটাকে লিখব কি নট belongs to, এরকম belongs to লিখে আমরা কেটে দেব, একটা দাগ দিয়ে দেব, তার মানে 2 উপাদানটা এই সেটের মধ্যে নেই। তাহলে এটা বলা হয় নট belongs to বা অন্তর্ভুক্ত নয়। ঠিক আছে, যেমন আমরা 3ও বলতে পারি 3 নট belongs to এ, তাহলে 3টাও এ সেটের মধ্যে নেই। তাহলে belongs to মানে এ সেটের মধ্যে আছে, আর যদি নট belongs to দিই তার মানে এ সেটের মধ্যে নেই।
তাহলে এই জিনিসটা মাথায় রাখবে যে সেটকে সবসময় একটা ক্যাপিটাল অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আর সেটের ভেতরে যেগুলো থাকে সেগুলোকে বলা হয় সেটের পদ বা উপাদান, আর এই পদ বা উপাদানগুলোকে সবসময় আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখি। তাহলে ফার্স্টে যে পদ্ধতিতে আমরা প্রকাশ করলাম সেটাকে বলা হচ্ছে রস্টার বা ছক বন্ধীকরণ পদ্ধতি। এই পদ্ধতিটা কি? এই পদ্ধতিতে একটা সেটের প্রত্যেকটা উপাদানকে আমরা একটা দ্বিতীয় বন্ধনীর মধ্যে লিখে রাখবো। এমন কোনো উপাদান থাকবে না যেটা সেটের মধ্যে উল্লেখ করব না। তাহলে সব উপাদানগুলো যদি আমরা উল্লেখ করে একটা সেট প্রকাশ করি তাহলে সেই সেটকে বলা হচ্ছে রস্টার পদ্ধতি বা ছক বন্ধীকরণ পদ্ধতিতে লেখা। এছাড়া আমাদের আরেকটা পদ্ধতি আছে, 2 নম্বর পদ্ধতিটাকে বলা হচ্ছে ধর্মভিত্তিক বা সেট নির্মাণ পদ্ধতি। এটা কিরকম দেখো, এখানে প্রথমে লেখা আছে ধর্মভিত্তিক পদ্ধতি, তার মানে এখানে একটা সেটকে প্রকাশ করার জন্য আমরা সেটের উপাদানগুলো আর আগের মতো লিখব না। কি করব, উপাদানের পরিবর্তে আমরা সেটটাকে একটা চলরাশি হিসাবে লিখব, যেখানে সেই সেটটার চলরাশিগুলো বা উপাদানগুলো কি নিয়ম বা ধর্ম মেনে চলছে আমরা সেটা লিখে দেব। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি বলি এ একটা সেট, যেই সেটে দেওয়া আছে এক্স, এরকম একটা চিহ্ন, এটাকে বলা হয় সাজ দ্যাট, আর বলা আছে এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা। কি বলা আছে? এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা। তার মানে এখানে সেই উপাদানগুলো হবে যেগুলো এক একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে কোন মানগুলো নেব এক্স এর? যেগুলো স্বাভাবিক সংখ্যা, এই চিহ্নটাকে বলা হয় সাজ দ্যাট। তাহলে এটাকে যদি আমরা আগের পদ্ধতিতে বা ছক বন্ধীকরণ পদ্ধতিতে লিখতে যাই তাহলে কি হবে? 1 2 3 4, এরকম কতগুলো স্বাভাবিক সংখ্যা আছে? অসংখ্য। তাহলে সবগুলো লিখে শেষ করা যাবে না, তাই আমরা কয়েকটা লিখে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। তাহলে দেখো, এটা ছিল ধর্মভিত্তিক পদ্ধতি। এই ধর্মভিত্তিক পদ্ধতিটা থেকে আমরা কিসে চলে আসলাম? রস্টার বা ছক বন্ধীকরণ পদ্ধতি। তাহলে ধর্মভিত্তিক পদ্ধতিতে লিখলে সেটাকে আমরা রস্টার বা ছক বন্ধীকরণ পদ্ধতিতে লিখতে পারি। আবার ছক বন্ধীকরণ পদ্ধতিতে কিছু কিছু সেটকে আমরা রস্টার বা রস্টার বা ছক বন্ধীকরণ পদ্ধতি থাকলে সেটাকেও আমরা ধর্মভিত্তিক পদ্ধতিতে নির্ণয় করতে পারি। তবে কিছু কিছু সেটের জন্য সেটা নাও লেখা যেতে পারে, তবে বেশিরভাগ সেটকেই আমরা এই এক পদ্ধতি থেকে আরেক পদ্ধতিতে লিখতে পারি। তাহলে এটা হলো ধর্মভিত্তিক পদ্ধতি। এখানে কি বললাম যে এখানে সেটটাকে একটা চলরাশি হিসাবে দেখা হবে, আর সেই চলরাশিটা কি নিয়ম মেনে চলছে সেই নিয়মটাকে আমরা পাশে লিখে দেব। তাহলে এই আকারে লেখাটাকে বলা হচ্ছে ধর্মভিত্তিক পদ্ধতি। এখানে আরও অনেকগুলো লেখা যেতে পারে, যেমন আমি আরও যদি একটা উদাহরণ দিই, বি সেট, যেমন বললাম সেই সমস্ত এক্স হবে যারা কি নিয়ম মেনে চলবে, যে এক্স একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যেটা 5-এর থেকে বড় আর 10-এর থেকে ছোট। তাহলে বলছি এক্স হচ্ছে সেই সমস্ত মানগুলো নেবে যেগুলো এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং সেটা 5-এর থেকে বড়, 10-এর থেকে ছোট। তাহলে এইরকম সংখ্যাগুলো কি কি? 5-এর থেকে বড় হতে পারে 7, হতে পারে 9, আর হবে না কারণ 10 তারপর নিলে 11 হবে, 11টা 10-এর থেকে বড় হয়ে যাচ্ছে কিন্তু আমাদের লাগবে 10-এর থেকে ছোট। তাহলে এটা হলে দুটো উপাদান হবে, একটা 7 আর 9। ঠিক আছে? তাহলে ধর্মভিত্তিক পদ্ধতিটা কি বললাম, যে এখানে একটা মাত্র চলরাশি লিখব আর চলরাশিটা কি নিয়ম মেনে চলছে সেই নিয়মটা লিখব। তাহলে এক কথায় কি, এটাকে লিখতে পারি সেই সমস্ত এক্স যাতে করে এক্সটা পিএক্স ধর্ম মেনে চলছে। পিএক্সটাকে বলছি এই ধর্মটা মেনে চলছে। তাহলে এই আকারে লেখাটাকে বলা হচ্ছে ধর্মভিত্তিক বা ছক বন্ধীকরণ পদ্ধতি। ঠিক আছে? তাহলে এটা দেখে নেবে।
এরপর আমরা কয়েকটা টাইপের সেট পড়ব। তাহলে ফার্স্টে আসো সসীম সেট। তাহলে সসীম সেট কি? সসীম মানে কি? মানে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাবে, মানে যে সেটটাকে আমরা গুনতে পারবো, সে যে সেটের উপাদানগুলোকে আমরা গুণে শেষ করতে পারবো, বা যে সেটের সসীম সংখ্যক উপাদান আছে সেটাকেই বলা হচ্ছে সসীম সেট। যে সেটের পদসমূহের সংখ্যা গণনার দ্বারা নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, তার মানে আমরা লিখবো যে সেটের পদ সংখ্যা সসীম বা সসীম বা যে সেটের পদ সংখ্যা গণনা করা যায়। গণনা করা যায় সেই সেটকে সসীম সেট বলে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, পি যদি একটা সেট নিই, ধরো 0 -1 3, তাহলে এই সেটের পদ সংখ্যা কটা? 3টে, 1 2 3। দেখো আমরা এটা গুনতে পারলাম, তাহলে এটা একটা সসীম সেট। তাহলে এর পদ সংখ্যাগুলোকে এরকম একটা নোটেশন দিয়ে প্রকাশ করা হয়, বি এর পদ সংখ্যা এনবি বা ওবি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বি এর পদ সংখ্যাকে এনবি বা ওবি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে বি এর পদ সংখ্যা কত? 3। তাহলে আমরা লিখতে পারি এনবি সমান 3। এটাকে এন না লিখে আমরা ও লিখতে পারি, তাহলে ওবি সমান 3। তাহলে এনবি মানে বিতে কতগুলো পদ আছে তার সংখ্যাটা, ওবি মানেও বিতে যতগুলো পদ আছে তার সংখ্যাটা, পদ সংখ্যাটা। তাহলে সসীম সেট হয়ে গেল। এরপর চলে আসো অসীম। তাহলে অসীম সেট কি? যে সেটের পদ সংখ্যা অসীম সংখ্যক, তার মানে এটাকে গুণে শেষ করা যাবে না। তাহলে যে সেটের পদ সংখ্যা অসীম, পদ সংখ্যা অসীম বা যে সেটের পদসমূহকে গুণে শেষ করা যাবে না, যে সেটের পদসমূহকে গণনা করে শেষ করা সম্ভব নয়, সেই সেটকে অসীম সেট বলে। যেমন উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি, একটা সেট নিলাম, বললাম 1 2 3 4, এরকম করে ডট ডট দিয়ে ছেড়ে দিলাম। তাহলে দেখো এখানে অসীম সংখ্যক পদ আছে, তাহলে এই সেটটাকে গুণে শেষ করতে পারবো না, তাহলে এটা একটা অসীম সেট। আবার আমরা আরো উদাহরণ দিতে পারি, এক্স সাজ দ্যাট এক্স একটি বাস্তব সংখ্যা, তাহলে এটাও একটা অসীম সেট। কারণ এখানে কতগুলো পদ আছে? বাস্তব সংখ্যা কতগুলো? অসংখ্য। কারণ 1 হতে পারে, 1.1 হতে পারে, 1.2 হতে পারে, 1.3 হতে পারে।
তাহলে এখানে এক্স এর অসংখ্য মান পাবো যেগুলো আমরা গুণে শেষ করতে পারবো না। তাহলে এই সেটটাও একটা অসীম সেট, উপরেরটাও একটা অসীম সেট। তাহলে বোঝা গেল অসীম আর সসীম কি? ও সসীম হলো যে সেটের পদ সংখ্যা গণনা করা সম্ভব, আর অসীম হলো যে সেটের পদ সংখ্যা গণনা করা সম্ভব নয়। একপদী সেট। একপদী মানে যে সেটের একটা মাত্র পদ থাকবে সেই সেটকে বলা হচ্ছে একপদী সেট। তাহলে যে সেটের একটি মাত্র পদ থাকবে তাহলে যে সেটে একটা মাত্র পদ থাকবে সেই সেটকে একপদী সেট বলা হয়। একপদী সেট বলা হয়। যেমন এ একটা সেট নিলাম, শুধুমাত্র 1 আছে, তাহলে এর পদ সংখ্যা 1। বি একটা সেট নিলাম, এর একটাই পদ আছে 0, তাহলে এটাও। তাহলে এগুলো হলো একপদী সেট, যে সেটে পদ সংখ্যা 1। 3 নাম্বার শূন্য বা খালি সেট। তাহলে এরপরে আসছি শূন্য বা খালি সেট। তাহলে শূন্য মানে কি? যে সেটে কোনো পদ থাকবে না সেটাকেই বলা হচ্ছে শূন্য বা খালি সেট, বা যে সেটের পদ সংখ্যা শূন্য। তাহলে যে সেটে কোনো পদ থাকবে না তাহলে যে সেটে কোনো পদ থাকবে না সেই সেটকে শূন্য বা খালি সেট বলা হয়। শূন্য সেট বলা হয়। আর এটি, এই চিহ্নটা, এটাকে বলা হয় ফাই। এটি ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে যে সেটে কোনো পদ থাকবে না সেই সেটকে শূন্য সেট বলা হয়। এটি ফাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা লিখি, তাহলে ফাই সমান আমরা লিখতে পারি এক্স, আর বললাম এক্স একটি অখণ্ড সংখ্যা, এবং সেই সংখ্যাটা 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট। তাহলে দেখো, এক্স যদি একটা অখণ্ড সংখ্যা হয়, 2 এর থেকে বড়, 3 এর থেকে ছোট, এরকম কোনো অখণ্ড সংখ্যাই নেই, তার মানে এই সেটটার কি কোনো পদ নেই। তাহলে এটা হয়ে গেল এটা শূন্য সেট। তাহলে এটাকে এভাবেও লেখা যায়। অনেক সময় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ছেড়ে দিই, মাঝে কিছু নেই, ফাঁকা, তার মানে এটাকেই বলা হচ্ছে খালি সেট বা শূন্য সেট। আরও অনেক ধরা যেতে পারে, যেমন 2 নাম্বার আমি বলতে পারি ফাই কি হতে পারে এক্স, আর বললাম এক্স একটি যুগ্ম সংখ্যা, এক্স একটি যুগ্ম সংখ্যা এবং এক্স স্কোয়ার সমান 25। তাহলে এক্স যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে অবশ্যই এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 হবে না, কারণ এখানেও জড় হতো। তাহলে এখানেও কোনো এক্স এর নির্দিষ্ট মান পাবো না। তাহলে এটাকেও আমরা শূন্য সেট বা নাল সেট বলতে পারি। তাহলে এটা এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি বা ফাই দ্বারা লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল শূন্য সেট বা খালি সেট। এরপর চলে আসো 4 নাম্বার উপসেট। উপসেট বা এটাকে ইংরেজিতে বলা হয় সাবসেট। তাহলে উপসেট বা সাবসেট বলতে কি বোঝায়? ধরো দুটো সেট নিলাম আমি, এ আর বি। এ আর বি দুটো সেট নেওয়া হলো। তাহলে এ সেটকে বি সেটের উপসেট বলা হবে যদি এ সেটের প্রত্যেকটি উপাদান বি সেটের মধ্যে থাকে। তার মানে এতে যদি 1 বলে একটা উপাদান থাকে তাহলে সেই উপাদানটা অবশ্যই বি সেটে থাকতে হবে। এ সেটে যদি 2 বলে একটা উপাদান থাকে তাহলে অবশ্যই সেই উপাদানটা বি সেটেও থাকতে হবে।
তাহলে এটাকে আমরা একটু লিখে নিতে পারি, ধরি এ ও বি দুটি সেট। এ ও বি দুটি সেট। তাহলে এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটের মধ্যে থাকে, তাহলে একে বি এর উপসেট বলা হয়। উপসেট বলা হয়। এটি এ সাবসেট অফ, এই চিহ্নটাকে বলা হয় সাবসেট, পি দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমরা উদাহরণ হিসাবে বলতে পারি, ধরো এতে আছে 1 2 3, তাহলে বি তে অবশ্যই এই তিনটে উপাদান থাকতেই হবে। তাহলে 1 2 3 থাকবে, আরও কিছু এক্সট্রা থাকতে পারে। তাহলে দেখো এ সেটের প্রত্যেকটা উপাদান বি সেটে আছে। এ সেটে 1 আছে, সেই উপাদানটা বি সেটে আছে। এ সেটে 2 আছে, সেই উপাদানটাও বি সেটে আছে। এ সেটে 3 আছে, সেই উপাদানটাও বি সেটে আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এ সাবসেট অফ বি। তাহলে এই চিহ্নটা দ্বারা আমরা বলতে পারি এ সাবসেট অফ বি। ঠিক আছে? তাহলে এ সেটের প্রত্যেকটা উপাদান যদি বি সেটে থাকে, তাহলে আমরা এ সেটটাকে বলবো বি সেটের সাবসেট। এটাকে এভাবেও লেখা যেতে পারে বা এটাকে এভাবেও লেখা যেতে পারে। এখানে বলবো এর সব উপাদানগুলো বি সেটের মধ্যে আছে। এটা একই জিনিস, এটাকে শুধু এই চিহ্নটা এদিকে লেখা হয়েছে, এই চিহ্নটা জাস্ট ঘুরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এ বা এর যে কোনো একটা নোটেশন দিয়ে আমরা লিখতে পারি। ঠিক আছে? আর যদি এর সব উপাদানগুলো বি সেটের মধ্যে না থাকে, তখন আমরা বলবো এ বি এর সাবসেট নয়। তখন আমরা এরকম একটা চিহ্ন দিয়ে কেটে দেব। এরপর দেখো যথার্থ উপসেট ও অধিসেট বলতে কি বোঝায়। তাহলে আমরা যদি দুটো সেট এ আর একটা বি নিই, তাহলে ধরো এ নিলাম 1 2 আর বি নিলাম 1 2 3। তাহলে যদি এরকম হয় যে এ সেটের প্রত্যেকটা সেট বি সেটে আছে এবং কমপক্ষে একটা উপাদান বি সেটে থাকবে যেটা এ সেটের মধ্যে থাকবে না, তার মানে বি সেটের উপাদান সংখ্যা এ সেটের থেকে যদি একটা বেশি হয়, একটা বা একাধিক হতে পারে, তাহলে মিনিমাম একটা বেশি হলে আমরা বলবো এ বি এর যথার্থ উপসেট। ঠিক আছে? তাহলে এটাকে যদি ভাষায় লিখি, তাহলে এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটে থাকে, উপাদান যদি বি সেটে থাকে এবং বি সেটে কমপক্ষে একটি উপাদান বেশি থাকে, এবং বি সেটে কমপক্ষে একটি উপাদান বেশি থাকে, একটি উপাদান বেশি থাকে, তাহলে এ সেটটাকে বি এর যথার্থ উপসেট বলা হয়। তাহলে এ সেটকে বি এর যথার্থ উপসেট বলা হয়। এবং এটিকে এ
যথার্থ উপসেট বি। দেখো আগের উপসেটের সময় আমরা এখানে একটা সমান দিতাম, এখানে আর সমান দেব না কারণ বিটা বড়, তাহলে এটাকে এত দ্বারা প্রকাশ করা হয়। বুঝতে পারলে? তাহলে এ সেটের প্রত্যেক উপাদান যদি বি সেটে থাকে এবং বি সেটে যদি কমপক্ষে একটা উপাদান বেশি থাকে, তাহলে আমরা বলবো এ বি এর যথার্থ উপসেট। আর এটাকে যদি আমরা এরকমভাবে লিখি উল্টো দিক দিয়ে, তাহলে বলবো যে সরি এটা, হ্যাঁ এটা যদি লিখি তাহলে বি চিহ্নটা যদি ঘুরিয়ে দিই তাহলে বলবো বি এর অধিসেট। তাহলে এই চিহ্নটাই যদি আমরা লেখা হয় তাহলে এটাকে বলবো বি এ এর অধিসেট। তার মানে এটা কি বলতে চাইছে এক কথায়, যে বি এর মধ্যে এটা আছে, তার মানে বি এর মধ্যে এটা ঢুকে আছে, তার মানে বি এর উপাদানগুলো এ তো আছেই প্লাস এর থেকে বেশি কিছু আছে। তাহলে আমরা বলবো বি এর অধিসেট, মানে বি এর থেকে একটা বড় সেট। তাহলে এটাকে এভাবেও বলা হয়, বা এ সাবসেট অফ বি যদি লিখি তাহলে এখানে বলা হবে এ বি সেটের যথার্থ উপসেট। আর চিহ্নটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তাহলে বলবো বি এ এর অধিসেট। তার মানে বি এর যে পিকচারটা হবে বা বি এর যে জায়গাটা হবে তার মধ্যে এ আছে এবং বিতে আরও বেশি কিছু আছে। ঠিক আছে, তাহলে আমাদের যথার্থ উপসেট আর অধিসেট আমরা বুঝে গেলাম। এরপর আমরা 5 নম্বরে চলে আসছি, সমান সেট। তাহলে দুটি সেট নিলাম, এ ও বি সেট দুটিকে সমান সেট বলা হবে যদি এ সেটে যে উপাদানগুলো থাকবে বি সেটে যদি একই উপাদান থাকে। ধরো এতে যদি 1 2 3 থাকে তাহলে অবশ্যই বিতেও 1 2 3 থাকতে হবে, কিন্তু অর্ডারটা আলাদা হতে পারে। ধরো এতে 1 2 3 4 এইভাবে সাজানো আছে আর বিতে 4 2 3 1 এইভাবে সাজানো আছে। তাহলে দুটো সেটে যদি একই পদ সংখ্যা থাকে বা একই পদ থাকে তাহলে আমরা বলবো সেই সেট দুটি সমান। তাহলে এ ও বি সেটকে সমান সেট বলা হবে যদি এ সেটের পদ সংখ্যা ও বি সেটের পদ সংখ্যাগুলি একই হয়। এ সেটের পদ ও বি সেটের পদগুলি একই হয়। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এ সমান ধরে নিলে 1 2 3, তাহলে বি যদি একটা অন্য সেট হয় 2 3 1, তাহলে দেখো এখানে এ তেও 1 2 3 আছে, বি তেও 1 2 3 আছে, কিন্তু অন্যরকম ভাবে সাজানো আছে। তাহলে আমরা বলবো এ ইকুয়াল বি, তার মানে এ আর বি দুটো সমান সেট। ঠিক আছে, তাহলে সমান সেট আমাদের হয়ে গেল। এরপর চলে আসো 7 নাম্বার, এটা 6 হতো, 7 হচ্ছে সার্বিক সেট। তাহলে সার্বিক সেট বা এটাকে ইউনিভার্সাল সেটও বলা হয়, এটাও একটু মনে রাখবে নামটা। তাহলে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট বলতে কি বোঝায়? ধরো আমি কিছু সেট নিলাম, সাপোজ একটা উদাহরণ দিই তারপর তোমাদের একটু বোঝাচ্ছি। তাহলে ধরো একটা 1 2 3 একটা সেট নিলে, বি আর একটা সেট নিলে, এখানে ধরো 2 3 0 আছে, সি আর একটা সেট নিলে এখানে ধরো 1 9 10 আছে বা 7 আছে, তিনটে সেট। তাহলে এই সার্বিক সেটটা বিভিন্ন সেটের জন্য আলাদা আলাদা হতে পারে। তাহলে আমি এখানে তিনটে সেট নিয়ে নিলাম, একটা এ, একটা বি আর একটা সি।
তাহলে এই তিনটে সেটের এমন একটা সেট নিতে হবে যাতে করে এ সেট, বি সেট, সি সেটের সব উপাদানগুলো ওই সেটের মধ্যে থাকে। তাহলে আমরা ওই সেটটাকে বলবো এদের সার্বিক সেট। তাহলে সার্বিক সেটটাকে আমাদের সবসময় এস অক্ষর দ্বারা লেখা হয়, এস বা ইউ যে কোনো একটা দিয়ে লেখা হয়। তাহলে এখানে দেখো এ বি সি এর সব উপাদানগুলো থাকতে হবে। তার মানে প্রথমে 0টা থাকতেই হবে, 1 থাকতে হবে, 2 থাকতে হবে, 3 থাকতে হবে, 9 থাকতে হবে, 7 থাকতে হবে। এছাড়াও আরও কিছু এক্সট্রা থাকতে পারে। তাহলে দেখো এই সেটটাকে যদি নিই, তাহলে এর উপাদানগুলো আছে, বি এর উপাদানগুলোও আছে, সি এর উপাদানগুলোও আছে। তাহলে এই এস বা ইউ সেটটাকে আমরা বলবো এ বি সি এর সার্বিক সেট। ঠিক আছে? তাহলে সার্বিক সেট জিনিসটা কি? এ বি সি এরকম আরও বেশি থাকতে পারে। এই সেটগুলোর জন্য একটা সার্বিক সেট যদি খুঁজতে যাই, তাহলে এমন একটা সেট নিতে হবে যে সেটের মধ্যে এ বি সি এর সব উপাদানগুলো থাকবে। তাহলে এই বড় সেটটাকেই বলা হচ্ছে এ বি সি এর সার্বিক সেট। ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি এ বি সি এর জন্য এমন একটি সেট নেব যাতে করে এ বি সি এর সব উপাদানগুলো ওই সেটের মধ্যে থাকে। তাহলে ওই বিশেষ সেটটিকেই বলা হয় এ বি সি এর সার্বিক সেট। তাহলে এ বি সি এর জন্য এমন একটি সেট নেব যাতে ওই বিশেষ সেটটিতে এ কমা বি ও সি এর সমস্ত উপাদানগুলো থাকবে। তবে ওই বিশেষ সেটটিকে এ কমা বি কমা সি এর সার্বিক সেট বলা হয়। এটি এস বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে? এরপরে আরেকটা আছে, দেখো এটাকে বলা হচ্ছে সূচক সেট বা ইংরেজিতে বলা হয় এটাকে পাওয়ার সেট। তাহলে এটা কি? প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো এ একটা সেট নিলে, এ সেটের মধ্যে দুটো উপাদান আছে, একটা 1 আর একটা 2। তাহলে এই এ সেটের যতগুলো উপসেট পাবো তাদেরকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে এ সেটের সূচক সেট বা পাওয়ার সেট। তাহলে এখানে এর উপসেটগুলি কি কি? এর উপসেটগুলি হলো, প্রথমে লিখবো ফাই, কারণ ফাইটাকে কি বলা হয়? নাল সেট। ফাই সেট যে কোনো সেটের উপসেট, কারণ ফাই এর মধ্যে কোনো উপাদান নেই, তাহলে সেই সেটের থেকে যে কোনো সেটই বড়। তাহলে ফাই এর উপসেট। আর কত বলতে পারি? দেখো শুধুমাত্র যদি 1 নেই, 1টা এর মধ্যে আছে, তাহলে 1টাও এর উপসেট। শুধু যদি 2 নিই, 2টাও এর মধ্যে আছে, তাহলে 2টাও এর উপসেট। আবার যদি 1 2 দুটোই নিই, তাহলে 1 2টাও এর মধ্যে আছে, তাহলে এটাই উপসেট। তাহলে এ সেটের কতগুলো উপসেট পেলাম? 4টে। তাহলে এই 4টে সেটকে যদি আমরা আরেকটা নতুন সেটের নাম দিই, সেটাকে যদি পি এ বলি, তার মানে এ সেটের পাওয়ার সেট বা সূচক সেট। তাহলে এই যে সেটটা পেলাম, এই সেটটাকেই বলা হচ্ছে এ সেটের সূচক সেট বা পাওয়ার সেট। ঠিক আছে? তাহলে এ যদি যে কোনো একটা সেট হয়, এ সেটে যতগুলো উপসেট পাবো সেই উপসেটগুলোকে নিয়ে যে সেটটা পাচ্ছি সেটাকেই বলছে এর সূচক সেট বা পাওয়ার সেট।
তাহলে সূচক সেটের মধ্যে দেখো যে উপাদানগুলো বা পদগুলো আছে সেগুলো এক একটা সেট। আগে যতগুলো আমরা সেট পেলাম সেই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এগুলো সবসময় কি হতো, হয় সংখ্যা বা লেটার হতো। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সেটের মধ্যেও এক একটা যে উপাদান আছে তারাও একটা সেট। তাহলে সূচক সেট বা পাওয়ার সেট এই পর্যন্ত আজকে থাক। পরের দিন আমরা আরও কিছু বাকিটা আলোচনা করব।